নমস্কার, আমি খোকন প্রামাণিক আর আপনারা দেখছেন দ্য বাংলা টেক্সট বুক চ্যানেল। তো আজকে আলোচনা করব আধুনিক কালে। আধুনিক কালে কাব্য, কবিতা বা উপন্যাস, ছোট গল্পের ওপর বা নাটকের ওপর বাংলার মঙ্গল কাব্যে কী প্রভাব হয়েছে। আমরা জানি যে একটা সময় মঙ্গল কাব্য একটা ব্যাপক ধারায় রচিত হয়েছে। মঙ্গল কাব্যর এই রচনা আধুনিক কালের উপন্যাস, ছোট গল্প, নাটক বা কবিতায় কী প্রভাব পড়েছে বা মঙ্গল কাব্য কীভাবে আধুনিক ধারায় উঠে এসেছে, আজকে আমরা সেই বিষয়ে জানব। ইতিমধ্যে মঙ্গল কাব্য নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে মঙ্গল কাব্যের সংজ্ঞা, মঙ্গল কাব্যের স্বরূপ, মঙ্গল কাব্যের দেবদেবীদের চরিত্র, মঙ্গল কাব্যের যাবতীয় বিষয়বস্তু নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া হয়েছে। যারা এখনো পর্যন্ত সেই মঙ্গল কাব্য সম্পর্কে ভিডিওটি দেখেননি, অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। এই চ্যানেলে তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এই ভিডিওর মধ্যে তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো আজকে আলোচ্য বিষয় মঙ্গল কাব্য আধুনিক সাহিত্যে কিভাবে উঠে এসেছে। প্রথমে দেখব বাংলার নাটকের ক্ষেত্রে মঙ্গল কাব্য কিরূপ প্রভাব ফেলেছে। তো প্রথম যে নাটক বলবো, সেই নাট্যকার হলেন বিজন ভট্টাচার্য। তার লেখা দেবী গর্জন। বিজন ভট্টাচার্যের দেবী গর্জন নাটকে চণ্ডীমঙ্গলের কালকেতু ফুল্ললার কাহিনী বর্ণনা করা হয়েছে। তো চণ্ডীমঙ্গলের কালকেতু ফুল্ললার কাহিনী এবং বেয়াত সম্প্রদায়ের জীবনযাপন আধুনিক রূপে আধুনিককরণ করে বিজন ভট্টাচার্য এই নাটকে স্থান দিয়েছেন। এরপরে যে নাটকের কথা বলবো সেটি হচ্ছে শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা। চাঁদ বণিকের পালা একটি বিখ্যাত নাটক, যে নাটকে মনসামঙ্গলের কাহিনী অবলম্বনে রচনা করা হয়েছে। এই নাটকে দেখব যে নাট্যকার শম্ভু মিত্র বণিককে অর্থাৎ সওদাগরকে নতুন রূপে সাজিয়েছে। তার মধ্যে সেই জেদ, সেই তেজ থাকলেও আধুনিক রূপে তাকে বর্ণনা করা হয়েছে। বারবার ব্যর্থ হওয়ার সত্ত্বেও এই সওদাগর চাঁদ বণিক সে আবার ভেলা ভাসানোর জন্য প্রয়াস করছে, ভেলা ভাসানোর সাহস আবার সে দেখাচ্ছে এবং ব্যর্থ হয়ে ফিরে আসছে এবং মনসার কোপে তার পুত্র মারা যাচ্ছে বাসর ঘরেই এবং তারপরে সে পুজো দিতে বাধ্য হচ্ছে। কিন্তু এই পুরানো কাহিনীকে নতুনভাবে বর্ণনা করলেন শম্ভু মিত্র চাঁদ বণিকের পালা নাটকে। নাটকের পর যদি কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস, ছোট গল্পের দিকে নজর রাখি, তাহলে দেখব সেখানেও মঙ্গল কাব্যের বিভিন্ন পটভূমিকা আধুনিক রূপে এই মঙ্গল কাব্যের ধারা অনুযায়ী রচনা করা হচ্ছে। যেমন সমরেশ বসুর চাঁদ সওদাগর এই রচনা যদি দেখি, তাহলে দেখব চাঁদ সওদাগরকে এখানে আধুনিককরণ রূপে বর্ণনা করে পুরনো কাহিনী অবলম্বন করে সাজিয়ে নিচ্ছেন। অর্থাৎ সমরেশ বসুর চাঁদ সওদাগর মঙ্গল কাব্য অবলম্বনে রচিত একটি রচনা। আবার মহাশ্বেতা দেবীর কবি বন্ধ ঘটিও জননী ও জনজাত এই উপন্যাসটি কিন্তু মঙ্গল কাব্যের কাহিনী অবলম্বনে রচিত। সাথে সাথে জীবন ও মৃত্যু, বেনে বউ এবং বেয়াতখণ্ড এই কাহিনীগুলিও মঙ্গল কাব্যের রচনা। বেয়াতখণ্ডে দেখি যে বেয়াত জীবনের যন্ত্রণা, দারিদ্রতা সমস্ত কিছুই ফুটে উঠেছে। আবার অভিজিৎ সেনের লক্ষিন্দর কাহিনীটিও মঙ্গল কাব্যের কাহিনী অবলম্বনে রচিত। সাথে সাথে সেলিনা হোসেনের কালকেতু ফুল্লরা, এই কালকেতু ফুল্লরা কিন্তু মঙ্গল কাব্যের কালকেতু ফুল্লরা কাহিনী অবলম্বন করে রচিত হয়েছে। এছাড়া সেলিনা হোসেনের আরও একটি রচনা যার নাম চাঁদ বেনে, এই চাঁদ বেনে কিন্তু মঙ্গল কাব্যের কাহিনী অবলম্বন করে রচনা হচ্ছে। সাথে সাথে অমিয় ভূষণ মজুমদারের চাঁদ বেনে নামে অমিয় ভূষণ মজুমদার আরও একটি রচনা করেছেন, যা মঙ্গল কাব্যের কাহিনী অবলম্বন করে রচিত হয়েছে। এছাড়াও সত্যপ্রিয় ঘোষের স্বপ্নের ফেরিওয়ালা আরও একটি উল্লেখযোগ্য রচনা, যে রচনায় মঙ্গল কাব্যের কাহিনী অবলম্বন করে গড়ে উঠেছে। এ তো গেল নাটক ও কথা সাহিত্যে মঙ্গল কাব্যের প্রভাব। নাটক, কথা সাহিত্য ছাড়াও বাংলা কবিতায়, আধুনিক কবিতায় নানাভাবে মঙ্গল কাব্যের কাহিনী ফুটে উঠেছে।
সবচেয়ে প্রথমে যে কবির কথা মনে আসে তার নাম জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতায় ব্যাবিলন, মিশর, বহু পুরনো ঐতিহ্য, বহু পুরনো ধ্বংসস্তূপ যেমন ফুটে উঠেছে, তেমনি ফুটে উঠেছে মঙ্গল কাব্যের মতো কাহিনীর অবলম্বনের অবয়বে কাব্য। প্রথমে যে কবিতার কথা মনে পড়ে সেটি হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি। এই কবিতায় একটা উদ্ধৃতি যদি পড়া যায় তাহলে দেখব তিনি বলছেন, জীবনানন্দ দাশ বলছেন, বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশী জ্যোৎস্না যখন মরিয়া গিয়েছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে দেখেছিল অবিরল শ্মশানের খেয়া। এই যে বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে গিয়ে, এই প্রসঙ্গ তো মঙ্গল কাব্যেরই, মনসা মঙ্গলের কাহিনী। আবার যদি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার কথা বলি, শক্তি চট্টোপাধ্যায় একেবারে আধুনিক কবি। তো এই কবির উদ্ধৃতিও কবিতাতেও বাংলার ঐতিহ্য হিসাবে মঙ্গল কাব্যের কাহিনী ফুটে উঠেছে। শক্তি চট্টোপাধ্যায় লিখছেন, ভেঙেছে মন্দির, শুধু দেবতাবিহীন আজ বেদি, চাঁদ সওদাগর আজ একা ঘরে ফেরে। বলছে ভেঙেছে মন্দির, শুধু দেবতাবিহীন আজ বেদি, চাঁদ সওদাগর আজ একা ঘরে ফেরে। চাঁদ সওদাগরের কাহিনী দিয়ে আধুনিক জীবন যন্ত্রণা বর্ণনা করছেন শক্তি চট্টোপাধ্যায়। আবার যদি ওপার বাংলার কবিদের দিকে দেখি তাহলে প্রথমেই যে কবির নাম মনে আসে তার নাম আল মাহমুদ। আল মাহমুদ তার কবিতায় লোকজ ঐতিহ্যের সঙ্গে মঙ্গল কাব্যের মিথগুলোকে অত্যন্ত নিপুণভাবে মিশিয়েছেন। তার কাছে মঙ্গল কাব্য হলো মাটির শেকড়। সত্যি তো, মঙ্গল কাব্য বা শাক্ত পদাবলী এই যে আমাদের মাটির শিকড়, মাটির টান, আমাদেরই নিজেদেরই জনজীবনেরই বৈশিষ্ট্য। তো এই আল মাহমুদ তার একটা কবিতায় তিনি লিখছেন, আমার ঘরের পাশে বয়ে যায় কালিন্দীর জল, যেন এক বিষধর সাপের নীল চাবুক, মনুষ্য কি তবে জাগলো আমার এই পলি মাটির দেশে। কালিন্দী কালিন্দী নদীর জল দেখে কবির মনে হচ্ছে বিষধর সাপের নীল চাবুক। যাই হোক, আল মাহমুদ তার কবিতার মধ্যে এই প্রসঙ্গ এনেছেন। এবং একেবারে আধুনিক কবি, একেবারে শঙ্খ ঘোষ তার কবিতায় অদ্ভুত সব লাইন যেমন লিখেছেন, তেমনি বাংলার ঐতিহ্য, বাংলার লোক সংস্কৃতি, বাংলার পল্লী জীবনের কাহিনী যেমন এনেছেন, তেমনি বারে বারে তিনি ফিরে গেছেন পূর্বসূরি কবিদের কাছে, মঙ্গল কাব্যের কাছে। তো মঙ্গল কাব্যের একটা উদ্ধৃতিতে আমাদের শঙ্খ ঘোষ লিখছেন, খুলনার এই আগুনের পরীক্ষা আজও শেষ হয়নি। আমরা সবাই তো সেই আগুনের ওপর দিয়ে হাঁটছি। খুলনা যেমন অগ্নি পরীক্ষা দিয়েছিল, আগুনের ওপর দিয়ে হেঁটে গিয়েছিল, তেমনি সে আগুনের দহন এখনো শেষ হয়নি। আমরা সবাই তো সেই আগুনের ওপর দিয়ে হাঁটছি। এটি শঙ্খ ঘোষের লেখা। সুতরাং বোঝাই গেল যে বাংলা কাব্যের ওপর, বাংলা সাহিত্যের ওপর মঙ্গল কাব্যের কি বিরাট প্রভাব রয়েছে, যা আধুনিক কালেও কবিদের, সাহিত্যিকদের প্রভাবিত করে। এই ধরনের বহু কোশ্চেন জেনে রাখা ভালো। তো এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটি, এই ছোট্ট চ্যানেলটি দ্য বাংলা টেক্সট বুক অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে থাকবেন। ধন্যবাদ।